আজকের এই ভিডিওতে দশম শ্রেণীর বাংলা মডেল অ্যাক্টিভিটি টাস্ক আলোচনা করব, যা তোমাদের জুলাই মাসে বিদ্যালয় থেকে দেওয়া হয়েছে। এর উত্তরগুলি সুন্দর করে খাতায় লিখে রাখবে এবং যখন বিদ্যালয় থেকে বলা হবে বিদ্যালয়ে দিয়ে আসবে। আর চ্যানেলে নতুন হলে অতি অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন প্রেস করে অল করে রেখো অন্যান্য ভিডিওগুলি পাওয়ার জন্য। তাহলে চলে আসছি প্রথমেই 1 নম্বর প্রশ্নে। 1 নম্বর দেখো, ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 1 তপনের লেখা যে গল্পটি সন্ধ্যাতারা পত্রিকায় ছাপা হয়েছিল, উত্তরগুলি দেখো। ক রাজা ও রানী, খ অ্যাক্সিডেন্ট, গ প্রথম দিন এবং ঘ স্কুলে ভর্তি হওয়ার দিনের অভিজ্ঞতা। এখানে উত্তর হচ্ছে গ প্রথম দিন। এবার চলে আসো 1-2 দাগের প্রশ্নে। 1-2 দাগে বলছে, পাঠ্যে অশোকী একজন কবিতাটির অনুবাদক কে? 4টি অপশন রয়েছে। ক শঙ্খ ঘোষ, খ নবারুণ ভট্টাচার্য, গ উৎপল কুমার বসু এবং ঘ হলো মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়। উত্তর খ নবারুণ ভট্টাচার্য হচ্ছে সঠিক উত্তর। এবার দেখো 1-3, আফ্রিকা কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের যে কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। 4টি কাব্যগ্রন্থ দেওয়া রয়েছে। দেখো, ক মানসী, খ চিত্রা, গ পত্রপুট এবং ঘ হচ্ছে নৈবেদ্য। উত্তর পত্রপুট, গ সঠিক উত্তর। এবার দেখো 1-4 নম্বর, বাবু কুইল ড্রাইভার্স কথাটি বলতেন। 4টি অপশন। ক ওয়াটারম্যান, খ লর্ড কার্জন, গ উইলিয়াম জোন্স এবং ঘ উইলিয়াম হেস্টিংস। উত্তর হচ্ছে খ লর্ড কার্জন সঠিক উত্তর। এবার 1-5, যে কাব্যগ্রন্থটি শঙ্খ ঘোষের লেখা নয়। ক দিন ও রাত্রি, খ দিনগুলি রাতগুলি, গ পাঁজরের দ্বারের শব্দ এবং ঘ ধূম দেশে হিত কমলে। দিন ও রাত্রি হচ্ছে সঠিক উত্তর, ক হচ্ছে সঠিক উত্তর। এরপরে চলে আসি 2 নম্বর প্রশ্নে। 2 নম্বর প্রশ্ন দেখো কি বলছে, কম বেশি 20টি শব্দের উত্তর লেখো। 2-1, কোন কথাটি শুনে তপনের চোখ মার্বেল হয়ে গিয়েছিল? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। তপন তার বালক বয়সে কোনোদিন কোনো লেখককে সচক্ষে দেখেনি। কবি লেখকরা যে আমাদের মতো সাধারণ বাস্তব জগতের প্রাণী, এ কথাই তপন জানতই না। তাই সে যখন শুনল যে তার সদ্য বিবাহিত ছোট মাসির স্বামী অর্থাৎ তার নতুন মেসো একজন লেখক, তখন বিস্ময়ে তার চোখ মার্বেলের মতো হয়ে গিয়েছিল। এবার দেখো 2-2 প্রশ্ন, অশোকী একজন কবিতাটি পাবলু নেরুদার কোন কাব্যগ্রন্থ থেকে অন্তর্গত? উত্তর, অশোকী একজন কবিতাটি পাবলু নেরুদার এক্সট্রাভেগারি কাব্যগ্রন্থের অন্তর্গত। এরপরে চলে আসে 2-3, হারিয়ে যাওয়া কালি কলম প্রবন্ধে প্রাবন্ধিক ছেলেবেলায় কার লেখা জ্যামিতি পড়ছিলেন বলে জানিয়েছেন? উত্তর, হারিয়ে যাওয়া কালি কলম প্রবন্ধে প্রাবন্ধিক ব্রহ্মমোহন মল্লিক জ্যামিতির বই পড়েছেন বলে জানিয়েছেন। এবার দেখো 2-4, আফ্রিকা কবিতায় দিনের অন্তিমকাল কীভাবে ঘোষিত হয়েছিল? উত্তর, গুপ্ত গহ্বর থেকে পশুরা বেরিয়ে এসে দিনের অন্তিমকালে ঘোষণা করেছিল। 2-5 নম্বর দেখো, আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতায় কবি পায়ে পায়ে হিমানির বাঁধ বলতে কী নির্দেশ করেছেন? উত্তর, কবিতায় কবি মানব সভ্যতার বিপদ অর্থাৎ ধর্মীয় সংঘাত, রাজনৈতিক সংঘর্ষ, সাম্রাজ্যবাদ ইত্যাদি বিষয়কে নির্দেশ করেছেন। এরপরে চলে আসছি 3 দাগের প্রশ্ন। প্রসঙ্গ নির্দেশ সহ কম বেশি 60টি শব্দের মধ্যে উত্তর লেখো। 3-1, ওর হবে বক্তাকে, কেন তার এমন মনে হয়েছিল? উত্তর, আশাপূর্ণা দেবী রচিত জ্ঞানচক্ষু গল্পে উদ্ধৃত উক্তিটির বক্তা হলেন তপনের ছোট মেসোমশাই। গল্পের প্রধান চরিত্র তপন ছোট বয়স থেকেই সে গল্প লিখতে খুব ভালোবাসত। তপনের বয়সের ছেলেমেয়েরা যেসব গল্প লিখতে পারে, যেমন রাজা রানীর গল্প, খুন জখমের গল্প প্রভৃতি, কিন্তু তখন তাদের ব্যতিক্রম। তপন লিখে ফেলল তার স্কুলে ভর্তি হওয়ার প্রথম দিনের অভিজ্ঞতা এবং অনুভূতি। লেখক মেসোর এই ব্যাপারটি বড়ই ভালো লাগে এবং তারপরেই তিনি আলোচ্য উক্তিটি করে বসেন। এবার দেখো 3-2, অশোকী একজন কবিতায় কার মাথার উপর বছরগুলি কেন পর পর পাথরের মতো নেমে এসেছিল? উত্তর, কবি অপেক্ষায় দাঁড়িয়ে থাকা সেই মেয়েটির মাথার বৎসরগুলি পরপর পাথরের মতো নেমে এসেছিল, কারণ কবি তার প্রেমিকাকে জানাননি যে তিনি কখনোই আর ফিরে আসবেন না, কিন্তু জীবন্ত আর
থেমে থাকেনি। বৃষ্টিতে কবির পায়ের দাগ মুছে গেছে এবং ঘাস জন্মেছে রাস্তায়, এবং আস্তে আস্তে বছরগুলো পাথরের মতো হয়ে নেমে আসছিল। এরপরে দেখো 3 দাগ, আমরা ভিখারি 12 মাস। আরও বেঁধে বেঁধে থাকি কবিতায় কবির এমন মন্তব্যের কারণ বিশ্লেষণ করো। আরও বেঁধে বেঁধে থাকি কবিতাটিতে শঙ্খ ঘোষ আমরা ভিখারি 12 মাস বলতে কবি মানুষের দৈন্য দশার কথা তুলে ধরেছেন। কবি বোঝাতে চেয়েছেন মানুষ নানা প্রতিকূলতা, যুগ যন্ত্রণা, ক্ষত নিয়ে বেঁচে আছেন। এই মানুষগুলি প্রকৃত ইতিহাস এর প্রতিফলন হয়নি, সেই মানুষগুলির নিঃস্বরূপ ও বহির্বিশ্ব থেকে বিচ্ছিন্ন। তাই কবি আলোচ্য লাইনটিতে অবহেলিত মানুষের কথা তুলে ধরেছেন। এরপরে দেখো 4 দাগ, উদ্ভ্রান্ত আদিম যুগের কথা আফ্রিকা কবিতায় কীভাবে উল্লেখিত হয়েছে? উত্তর, আদিম যুগে মহাবিশ্ব তথা আমাদের পৃথিবী ছিল অশান্ত, ধীরে ধীরে তা শান্ত হয়। যে সময়ে সব কোটি মহাদেশ ছিল সেই ভূখণ্ডের অন্তর্গত। এরপর বিভিন্ন মহাদেশ তাদের মূল ভূখণ্ড থেকে আলাদা হয়ে যায় এবং সহস্র বানানটা একটু ভুল রয়েছে, তোমরা এটা ঠিক করে নিবে। দেখো, সহস্র মহাদেশ হিসেবে আত্মপ্রকাশ করে। এইবার রদ বদলে স্রষ্টা যখন নিজের সৃষ্টির প্রতি অসন্তোষ, তখন স্রষ্টা বারবার তার সৃষ্টিগুলিকে বিধ্বস্ত করেছিল। এরপরে দেখো 4 দাগ, পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে। কোন ঘটনাকে অলৌকিক আখ্যা দেওয়া হয়েছে? সেই ঘটনার প্রতিক্রিয়া কি হয়েছিল জ্ঞানচক্ষু গল্পে অনুসারে বুঝিয়ে দাও। উত্তর, আশাপূর্ণা দেবীর লেখা জ্ঞানচক্ষু গল্পে তপন তার লেখক মেশোকে দেখে অনুপ্রাণিত হয়ে একটি গল্প লিখেছিল। মেশো গল্পটি পড়ে লেখার প্রশংসা করেন এবং গল্পটি সন্ধ্যাতারা পত্রিকায় ছাপিয়ে দেবেন বলে কথা দেন। তপনের লেখা গল্প একটি পত্রিকায় ছেপে বের হবে, এরকম চমকপ্রদ ঘটনাটি তপনের কাছে অলৌকিক বলে মনে হয়েছিল। তপন একজন অল্প বয়স্ক কিশোর। লেখকরা যে সাধারণ পৃথিবীর মানুষ তা সে বিশ্বাস করতো না। তার লেখক মেশোকে সচক্ষে দেখে তপনের ভ্রান্ত ধারণাটা যায়। তারপর সে নিজেও গল্প লেখার উৎসাহ পায়। 3 তলার সিঁড়ির ঘরে বসে সে একটি আস্ত গল্প লিখে ফেলে। গল্পটি পড়ে তপনের মেশো লেখার প্রশংসা করেন এবং নিজের থেকে গল্পটা নিয়ে যান। অবশেষে সন্ধ্যাতারা পত্রিকায় গল্প ছেপে বের হয়। এই ঘটনাটি তপনের কাছে অলৌকিক বলে মনে হয়। এরপরে দেখো 4 দাগ, আরও বেঁধে বেঁধে থাকি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত কবিতায় এই আহ্বান ধ্বনিত হয়েছে কেন? উত্তর, আরও বেঁধে বেঁধে থাকি কবিতাটি সমসাময়িক কালের অন্যতম শ্রেষ্ঠ কবি শঙ্খ ঘোষের জলই পাষাণ হয়ে আছে কাব্য সংকলন থেকে গৃহীত হয়েছে। আলোচ্য কবিতার প্রেক্ষাপটে রয়েছে যুদ্ধ বিধ্বস্ত অসহায় মানুষের জীবন সংগ্রামের কথা। বিপদ তাদেরকে ঘিরে ফেলেছে, তাদের বাঁয়ে গিরিখাত, ডান দিকে ধস, মাথায় বোমারু বিমান এবং পথ চলতে বাধার সৃষ্টি করে হিমানি বাঁধ। এহেন বিপর্যয়ের বেঁচে আছে না মরে গেছে, এই রকম বিপদসংকুল পরিস্থিতিতে যা করা উচিত এরাও তাই করছে। যে কজন বেঁচে আছে তারা দিনে কারো মাথা গোজার জায়গা নেই, কারণ যুদ্ধের ফলে তাদের ঘরের ছাউনি উড়ে গেছে। চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকা শিশুদের সব দেখে তারা ভাবে যে হয়তো তারাও একবার মরে যাবে। বাঁচার শেষ ইচ্ছেটুকু নিয়ে অসহায় মানুষজন এক অপরের হাত ধরে। বিশেষ পরিচিতহীন এই সব মানুষ ইতিহাসে ব্রাত্য, এদের কথা ভাবার মতো কেউ নেই। আবার চারিদিকে মৃত্যুর ছায়া দেখে এরা বুঝে উঠতে পারে না যে পৃথিবী আদৌ যা করা উচিত এরাও তাই করছে। যে কজন বেঁচে আছে তারা একে অপরের হাত ধরে সঙ্গবদ্ধভাবে বাঁচার শপথ নেই। জীবন যখন সংকটাপন্ন তখন ঐক্যবদ্ধভাবে বেঁচে থাকাই জীবনের একমাত্র মন্ত্র হয়ে দাঁড়ায়। আলোচ্য কবিতাটিতে 2 বার সেই কথার পুনরাবৃত্তি ঘটেছে, আরও বেঁধে বেঁধে থাকি। অতএব বিষয়বস্তুর সঙ্গে সামঞ্জস্য রেখেই কবিতার নামকরণ সার্থক হয়েছে, একথা নিঃসন্দেহে বলা যায়। এরপরে দেখো 4-3 নম্বর প্রশ্ন, দস্যুরা কিভাবে আফ্রিকার ইতিহাসে চিরচিহ্ন
এঁকে দিয়ে গিয়েছিল তা আফ্রিকা কবিতা অনুসরণে আলোচনা করো। উত্তর, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা আফ্রিকা কবিতার যে তথাকথিত সভ্য ইউরোপীয় দেশগুলো আফ্রিকাকে জাতির উদ্দেশ্যে আক্রমণ করেছিল তার উদ্দেশ্যে আলোচ্য লাইনটি, আদিম আফ্রিকার ইতিহাসকে অপমানিত বলা হয়েছে। চিরচিহ্নের ঘটনা সাম্রাজ্যবাদী ইউরোপীয় শক্তির আফ্রিকার মানুষকে কৃতদাসে পরিণত করেছিল। ক্ষমতালোভী দল নির্মম অত্যাচার চালাতো আফ্রিকার আদিম মানুষের উপর। সেই সব তথাকথিত সভ্য মানুষদের বর্বরতা আর অমানসিক অত্যাচার ক্ষতবিক্ষত হলো আফ্রিকার মানুষ। তাদের রক্ত আর চোখের জলে কর্দমাক্ত হলো আফ্রিকার মাটি। সাম্রাজ্যবাদী দস্যুদের কাটা মারা জুতোটার নিচে সেই বিভৎস কাদার পিণ্ড চিরচিহ্ন রূপে কালো ছাপ ফেলে রাখলো আফ্রিকার অপমানিত ইতিহাসে। এরপরে দেখো 4 নম্বর প্রশ্ন, জন্ম নিল ফাউন্টেন পেন। হারিয়ে যাওয়া কালি কলম রচনা অবলম্বনে ফাউন্টেন পেনের জন্ম বৃত্তান্ত আলোচনা করো। এবার উত্তরটি দেখো, ফাউন্টেন পেনের বাংলা নাম পয়েন্ট করে নেবে এবং উত্তর লিখবে ফাউন্টেন পেনের বাংলার নাম ঝর্ণা কলম। বাংলার নামকরণ, শ্রীপান্ত রচিত হারিয়ে যাওয়া কালি কলম নামটি সম্ভবত রবীন্দ্রনাথ ঠাকুরের দেওয়া বলে উল্লেখ করেছেন। জন্ম ইতিহাস, পণ্ডিতদের মতে কলমের দুনিয়ার সত্যিকারের বিপ্লব ঘটিয়েছে ফাউন্টেন পেন, কিন্তু এর জন্ম ইতিহাসটি বেশ চমকপ্রদ। আবিষ্কারক লুইস অ্যাডসন ওয়াটারম্যান তিনি এই নতুন ধরনের কলম তৈরি করে অফুরন্ত কালির ফোয়ার তুলে দিয়েছিলেন। এবার চুক্তিপত্রের সই পয়েন্ট, সেকালে আরও অনেক ব্যবসায়ীর মতো তিনিও দোয়াত কলম নিয়ে কাজে বের হতেন। একবার তিনি গিয়েছিলেন আরেকজনের ব্যবসায়ীর সঙ্গে চুক্তিপত্র সই করতে। দলিল কিছুটা লেখা হয়েছিল, এমন সময় দোয়াত হঠাৎ উপর কাগজে পড়ে গেল। ফলে বাধ্য হয়ে তিনি ছুটলেন কালির সন্ধানে। ফিরে এসে শুনলেন ইতিমধ্যে অন্য একজন তৎপর ব্যবসায়ী সাবুত শেষ করে চুক্তিপত্র পাকা করে গিয়েছেন। এরপরে দেখো প্রতিজ্ঞাবদ্ধ হওয়া। এই ঘটনায় বিমর্ষ ওয়াটারম্যান মনে মনে প্রতিজ্ঞা করলেন এর একটা বিহিত করতেই হবে, অর্থাৎ এমন একটা পদ্ধতির খোঁজ করতে হবে যেখানে কলমের সঙ্গে কালির দোয়াত নিয়ে ঘুরতে হবে না। তারপরেই আবিষ্কার করলেন ফাউন্টেন পেন। নবযুগের প্রতিষ্ঠা, দোয়াতের যুগে অবসান ঘটিয়ে কালক্রমে এই ফাউন্টেন পেন লেখালেখি নবযুগের প্রতিষ্ঠা ঘটালো। এরপরে চলে আসো 5 নম্বর, তারপর যুদ্ধ এলো। কিসের মতো যুদ্ধ এলো, তার কি পরিণতি ঘটলো? তারপর কথাটির অর্থ, পাবলো নেরুদার অসখী একজন কবিতায় কবি বিপ্লবের আহ্বানে ঘর ছেড়েছিলেন। কবির প্রিয়তমা অপেক্ষা করছিলেন যে একদিন কবি ফিরে আসবেন, কিন্তু অপেক্ষার প্রহর শেষ হয় না। বৃষ্টির জলে একসময় ধুয়ে যায় কবির পায়ের ছাপ, রাস্তা ঢেকে যায় ঘাসে। বছরের পর বছর এইভাবে কেটে যাওয়ার পর একসময় যুদ্ধ শুরু হয়। তারপর কথাটি দ্বারা এই যুদ্ধ শুরু সময়সীমাটিকে বোঝানো হয়েছে। এবার পয়েন্ট দেখো, যুদ্ধের প্রভাব। যখন যুদ্ধ শুরু হয় সে যুদ্ধ আসে রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো। শিশুরাও সে হত্যালীলা থেকে রেহাই পায় না। মানুষের বসতি ধ্বংস হয়, আগুন লেগে যায় সমতলে। যেসব দেবতারা মন্দিরে ধ্যানমগ্ন ছিল হাজার বছর ধরে, তারা উল্টে গিয়ে টুকরো টুকরো হয়ে যায়। অর্থাৎ ধ্বংস আর বিশ্বাসের ফাটল ঘটে একই সঙ্গে। কবির ফেলে আসা প্রিয় বাড়ির বারান্দা, গোলাপি গাছ, চিমনি, প্রাচীন জঙ্গল, জলতরঙ্গ ইত্যাদি যাবতীয় স্মৃতি যুদ্ধের তাণ্ডবে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। শহর রূপান্তরিত হয় ধ্বংসস্তূপে। কাঠ কয়লা, দোমরানো লোহা, মৃত পাথরের মূর্তি, বিভৎস মাথা যেন ধ্বংসের প্রতীক হয়ে উকি দেয়। আর রক্তের কালো দাগ হলো সেই হত্যালীলা ও ধ্বংসস্তূপের প্রমাণস্বরূপ। এই ধ্বংসস্তূপের বানানটা একটু ভুল রয়েছে, তোমরা একটু দেখে নিও এই জায়গাটা। ধ্বংসস্তূপের প্রমাণস্বরূপ। এইভাবেই যুদ্ধ আসে সর্বগ্রাসী চরিত্র নিয়ে। এরপরে পরের প্রশ্ন 5 নম্বরে ব্যাকরণের আছে। দেখো, নির্দেশ অনুসারে উত্তর দাও। 5-1, অনুসর্গ হলো এক প্রকার। 4টি অপশন, ক বিশেষ্য পদ, খ বিশেষণ পদ, গ সর্বনাম পদ এবং অব্যয় পদ। উত্তর হচ্ছে ঘ অব্যয় পদ। এরপরে 5-2, বিভক্ত কখনোই লুপ্ত হয় না। ক কর্মকারক, করণকারক সম্বন্ধ পদ এবং ঘ কর্তৃকারক। উত্তর হবে ক কর্মকারকে। 5-3, নির্দেশকের একটি উদাহরণ দাও। ক হইতে, খ কর্তৃক, গ জন্য, ঘ গুলি,
গুলি হচ্ছে ঘ সঠিক উত্তর। এবার বঙ্গানুবাদ দেখো, ছয় দাগে বঙ্গানুবাদ করো। হোম ইজ দ্য ফার্স্ট স্কুল হোয়ার দ্য চিলড্রেন লার্ন হিজ ফার্স্ট লেসন। গৃহ হলো তার ছাত্রদের প্রথম বিদ্যালয় যেখানে শিশুরা তাদের প্রাথমিক শিক্ষা গ্রহণ করে। এরপরও সি হেয়ার অ্যান্ড বিগিনস এ লার্ন অ্যাট হোম। সে দেখে শুনে এবং সেখানেই তার প্রথম শিক্ষা শুরু করে। ইট ইজ হোম দ্যাট বিল্ড হিজ ক্যারেক্টার। গৃহ হলো এমন এক স্থান যেখানে শিশুদের চরিত্র গঠন হয়। ইন এ গুড হোম অনেস্ট অ্যান্ড হেলদি ম্যান আর ম্যাড। উন্নত মানের পরিবার সৎ ও সুস্থ মানুষ তৈরি করে। এই উত্তরগুলো তোমরা খাতার মধ্যে খুব সুন্দরভাবে লিখে রাখবে। যবে বিদ্যালয়ে বলা হবে সেদিন বিদ্যালয়ে গিয়ে জমা দিয়ে আসবে। আর চ্যানেলে নতুন হলে অতি অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন প্রেস করে অল করে রেখো অন্যান্য বিষয়গুলি সহজে পেয়ে নেওয়ার জন্য। তাহলে আজ এই অবধি সকলে ভালো থেকো।